ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ হিস্ট্রি অনার্স 6 সেমিস্টারের 5 মার্কসের সম্ভাব্য প্রশ্নের উত্তর নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে। আজকে কোর 13 বা পেপার 13 অর্থাৎ স্বাধীনতার পরবর্তী সময়ের ভারতবর্ষ, এই পেপার 13-এর 5 মার্কসের সম্ভাব্য প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরা হবে। সুতরাং তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। প্রত্যেকটা 5 মার্কসই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং চলো ভিডিওটা শুরু করা যাক। নেহেরু লিয়াকত চুক্তির ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। ভারত ও পাকিস্তান উভয় রাষ্ট্রের সংখ্যালঘুদের নিরাপত্তা বিধানের জন্য নেহেরু 1950 খ্রিস্টাব্দের 8ই এপ্রিল পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের সঙ্গে একটি চুক্তি করেন, যা সংখ্যালঘু বিষয়ক নেহেরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি নামে পরিচিত। 1950 খ্রিস্টাব্দে নেহেরু মাউন্টব্যাটেনকে জানিয়েছিলেন যে প্রত্যেক হিন্দু পাকিস্তান ত্যাগ করতে চাইছে, কারণ সেখানে নিরাপত্তা নেই। এই চুক্তির লক্ষ্য ছিল দু দেশেই কেন্দ্রীয় ও প্রাদেশিক স্তরে সংখ্যালঘু সম্প্রদায় থেকে মন্ত্রী নিয়োগ করে সাম্প্রদায়িক শান্তি ফিরিয়ে আনা। পশ্চিম বাংলা, অসম আর পূর্ব বাংলায় সংখ্যালঘু কমিশন তৈরি করার কথা হলো, যার কাজ হবে সাম্প্রদায়িক দাঙ্গাগুলোর কারণসমূহ খুঁজে বার করে ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধের জন্য উপযুক্ত ব্যবস্থার সুপারিশ করা, অপহৃত বা লুণ্ঠিত নারীদের উদ্ধার করে পুনর্বাসন দেওয়ার জন্য একটা সংস্থা তৈরি করার এবং উদ্বাস্তুদের আদি বাসস্থানে ফিরে যাওয়ার জন্য উৎসাহ দেওয়ার কথা হলো। তারা ফিরে এলে তাদের সম্পত্তি ফেরত দেওয়ার জন্য ব্যবস্থা নেওয়ার কথা হলো। চুক্তির মূল উদ্দেশ্য ছিল দুই বাংলায় এবং আসামে সংখ্যালঘুদের মধ্যে আস্থা ফিরিয়ে আনা। ভারত সরকারের পক্ষে এটা জরুরি ছিল যে কেবল ভারতের সংখ্যালঘুদের আশ্বস্ত করবার জন্য নয়, কিন্তু মূলত পূর্ব বাংলা থেকে আর যাতে নতুন করে উদ্বাস্তু না ঢোকে তার জন্য, এবং তার চেয়েও বড় কথা প্রব্রজনের স্রোতকে যাতে বিপরীতমুখী করা যায় তার জন্য। ইতিহাসবিদরা দিল্লি চুক্তির কিছু অবাস্তব দিক, যেমন অপহৃতদের উদ্ধার করা নিয়ে সমালোচনায় মুখর হয়েছেন, কিন্তু এর আসল ব্যর্থতাটা ছিল উদ্বাস্তুদের দেশে ফিরে যেতে উদ্বুদ্ধ করতে না পারা। কার্যত অতি অল্প সংখ্যক উদ্বাস্তুই দেশে ফিরে গিয়েছিলেন, আর যারা ফিরে গিয়েছিলেন তারা দেখেছিলেন যে তাদের সম্পত্তি ইতিমধ্যেই শত্রু সম্পত্তি বলে অধিকৃত হয়ে গিয়েছে। এসপি মুখার্জি, শ্যামাপ্রসাদ প্রমুখ হিন্দু জাতীয়তাবাদীরা এই চুক্তিকে অত্যন্ত তীব্রভাবে আক্রমণ করেন। তাদের মতে চলমান এই উদ্বাস্তু সমস্যার একমাত্র সমাধান হলো জনসমষ্টি বিনিময়। পাকিস্তানের কাছ থেকে কিছু কিছু জায়গা কেড়ে নিয়ে সেখানে বাস্তু থেকে উৎখাত হওয়া মানুষদের পুনর্বাসন দেওয়া, অথবা দেশভাগকেই পুরোপুরি বাতিল করা। এই চুক্তি আর এইসব দাঙ্গা ঘিরে যেসব বিতর্ক আর রাজনৈতিক বিতণ্ডা বাঁধল, তা থেকে বোঝা গেল যে সংখ্যালঘু প্রসঙ্গে ভারতীয় নেশান তখনও গভীরভাবে দ্বিধাবিভক্ত, বিশেষ করে সেই সব মুসলিমদের নাগরিকত্বের প্রশ্নে যারা ভারতে থেকে যেতে মনস্থ করেছিলেন। ভারত ধর্মনিরপেক্ষতার পথ বেছে নিলে কি হবে? নতুন জাতিরাষ্ট্রে ধর্মীয় সংখ্যালঘুদের স্থান নিয়ে গুরুতর মতদ্বৈধতা ছিল। পঞ্চশীল চুক্তির মূল নীতিগুলি কী ছিল? 1954 খ্রিস্টাব্দের জুন মাসে চীনা প্রধানমন্ত্রী চৌ এন লাই ভারত সফর করেন। দুই প্রধানমন্ত্রী নেহেরু এবং চৌ এন লাইয়ের মধ্যেও প্রায় 10 ঘন্টা ধরে আলাপ আলোচনা চলে। আলোচনার পর দুজনেই সাংবাদিক সম্মেলনে বলেছিলেন যে ভবিষ্যতে দুই দেশই পারস্পরিক সম্পর্কের ব্যাপারে আরও পরিচ্ছন্ন দৃষ্টিভঙ্গি গ্রহণ করবে। এই ঘটনার পরবর্তী 5 বছর দুই দেশের মধ্যে সুসম্পর্ক বজায় ছিল। এই 5 বছর হিন্দি চীনি ভাই ভাইয়ের যুগ হিসাবে চিহ্নিত। ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর বিখ্যাত পঞ্চশীল নীতির ভিত্তিতে পারস্পরিক সম্পর্ক গড়ে তোলার ওপর
জোর দেওয়া হয়। 1950-এর দশকে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু শান্তিপূর্ণ সহাবস্থান সংক্রান্ত 5টি নীতি ঘোষণা করেন। এই নীতিগুলি পঞ্চশীল চুক্তি নামে পরিচিত। এই নীতিগুলি ছিল বিভিন্ন দেশের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক শ্রদ্ধা, অপর দেশকে আক্রমণ না করা, অন্য দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, সাম্য ও পারস্পরিক সহযোগিতার নীতি মেনে চলা এবং শান্তিপূর্ণ সহাবস্থান। 1954 সালের 29 এপ্রিল গণপ্রজাতন্ত্রী চীনের প্রধানমন্ত্রী চৌ এন-লাই ভারতে আসেন। পঞ্চশীল নীতি গ্রহণের মাধ্যমে দুই দেশের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়। বাণিজ্যিক চুক্তি ও পঞ্চশীলের মাধ্যমে নেহেরু চীন ভারত সমস্যার সমাধান করতে চেয়েছিলেন এবং এর ফলে তিনি অনেকটাই আশ্বস্ত হয়েছিলেন। তিনি আশা করেছিলেন যে এর ফলে তিব্বত ও ভারতের মধ্যে যেমন বাণিজ্যিক সম্পর্ক সুরক্ষিত হবে, তেমনি চীন ভারতের কোনো অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। এই বিষয়ে পরে অবশ্য তার মোহভঙ্গ হয়েছিল। 1962 সালের ভারত চীন সংঘর্ষের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। ভারত সরকারের মধ্যে চীন নিয়ে মতবিরোধ তৈরি হয়েছিল। সর্দার প্যাটেল চীনকে বিশ্বাস করতে পারেননি। তিনি ভারতকে সামরিক শক্তি অর্জনের ওপর জোর দিতে বলেন। এমনকি জোট নিরপেক্ষতা নীতি ত্যাগ করে তিনি সামরিক জোটে যোগ দেওয়ার পরামর্শ দেন। নেহেরু সর্বদা বলে চলেছিলেন চীনের দিক থেকে আক্রমণের কোনো আশঙ্কা নেই। নেহেরুর অন্তরঙ্গ ব্যক্তিরা অনেকেই মনে করেন বাইরে তিনি চীনের প্রতি আস্থা প্রকাশ করলেও অনেকের কাছে তিনি চীন সম্পর্কে তার সন্দেহ ও অবিশ্বাস ব্যক্ত করেছিলেন। নেহেরু চীনের সঙ্গে কোনো রকম সংঘাতে জড়িয়ে পড়তে চাননি, কারণ পাকিস্তানের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছিল, সংঘর্ষ হয়েছিল। নেভিল ম্যাক্সওয়েল ভারত চীনের সঙ্গে কোনো রকম সংঘর্ষ চায়নি। ভারতের সামরিক প্রস্তুতি ছিল না। চীনের সঙ্গে যুদ্ধ করে ভারতের কোনো লাভের সম্ভাবনা ছিল না। যাই হোক, 1962 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে চীন ভারতের পূর্ব সীমান্তে আক্রমণ চালিয়েছিল। ভারতীয় সৈন্যবাহিনী প্রায় বিনা যুদ্ধে পরাজয় স্বীকার করে নিয়েছিল। চীন বিনা বাধায় অসমের সমতল ভূমির দিকে এগিয়ে চলেছিল। নেহেরু মার্কিন প্রেসিডেন্ট কেনেডি ও ব্রিটেনের কাছে সাহায্য চেয়ে চিঠি পাঠিয়েছিলেন। 10ই নভেম্বর চীনারা একতরফা যুদ্ধবিরতি ঘটিয়ে অধিকৃত অঞ্চল ছেড়ে চলে যায়। বিপানচন্দ্র লিখেছেন যে 1962 খ্রিস্টাব্দের ভারত চীন দ্বন্দ্বের কোনো বাস্তব ভিত্তি ছিল না। এমন হতে পারে বিচ্ছিন্ন, নিঃসঙ্গ, আশাহত চীন এভাবে বিশ্ব রাজনীতিতে নিজেকে তুলে ধরতে চেয়েছিল। এমন হতে পারে নেহেরু ছিলেন চীনা নেতাদের অপছন্দের মানুষ। তাকে ক্ষমতাচ্যুত করা বা তাকে মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে ঠেলে দেওয়া ছিল চীনের লক্ষ্য। ভিপি দত্ত লিখেছেন যে চীন যুদ্ধের আসল নায়ক ছিলেন ক্রুশ্চেভ। তিনি কলকাঠি নেড়ে যুদ্ধ বাঁধিয়েছিলেন। নেভিল ম্যাক্সওয়েল তার ইন্ডিয়া চায়না ওয়ার গ্রন্থে দেখিয়েছেন যে গোড়া একগুঁয়ে প্রবল জাতীয়তাবাদী নেহেরু সীমান্ত প্রশ্নে চীনাদের সঙ্গে কোনো সমঝোতায় আসতে চায়নি। এই সীমান্ত প্রশ্ন নিয়ে বিরোধ এবং শেষ পর্যন্ত যুদ্ধ বেঁধে যায়। নেহেরু নাকি সীমান্তে আগ্রাসী হয়ে উঠেছিলেন। চীনের আক্রমণ নেহেরুর পররাষ্ট্রনীতি ও ভারতের মর্যাদার ওপর প্রচণ্ড আঘাত এনেছিল। এই আকস্মিক আক্রমণ সমগ্র দেশ হতভম্ব বিস্মিত হয়েছিল। ভারতীয় সৈন্যবাহিনীর ব্যর্থতার জন্য নেহেরুকেই দায়ী করা হয়েছিল। 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধের কারণগুলো কী ছিল? লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পর ভারতের নতুন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে ভারত সম্পর্ক স্বাভাবিক করার কথা বলেন, কিন্তু পাকিস্তান সাফ জানিয়ে দেয় যে কাশ্মীর সমস্যার পূর্ণ সমাধান না করে পাক ভারত সম্পর্ক স্বাভাবিক করা সম্ভব নয়। প্রকৃতপক্ষে কাশ্মীর সমস্যা অমীমাংসিত থেকে গিয়েছিল। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে সেই সময় কাশ্মীর সম্পর্কে কোনো স্থির সিদ্ধান্ত গ্রহণ করা হলে আজ আবার নতুন করে কাশ্মীর সমস্যা মাথাচাড়া দিয়ে উঠত না। 1970 খ্রিস্টাব্দে আইয়ুব খানের জায়গায় পাকিস্তানের নতুন রাষ্ট্রপতি হন জেনারেল ইয়াহিয়া খান।
ইয়াহিয়া খানও ক্ষমতায় এসে স্পষ্ট জানিয়ে দেন যে কাশ্মীর প্রশ্নের মীমাংসা না হলে ভারতের সাথে কোনো আলোচনায় বসা সম্ভব নয়। সোভিয়েত সাহায্যের প্রতিশ্রুতি পেয়ে ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেয়। ভারতীয় সেনাবাহিনী পূর্ব পাকিস্তানে অনুপ্রবেশ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থনে। পাকিস্তান প্রতিবাদ করে। পূর্ববঙ্গে পাকিস্তানের সৈন্য ও ভারতীয় সৈন্যদের মধ্যে যুদ্ধ চলতে থাকে। 1971 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে ভারতের উত্তর পশ্চিম সীমান্তে যুদ্ধ আরম্ভ হয়। ভারত অভিযোগ করে যে পাকিস্তানি পশ্চিম সীমান্তে যুদ্ধ আরম্ভ করেছে। পাকিস্তান এই অভিযোগ স্বীকার করে। প্রকৃতপক্ষে কোনো পক্ষই সরকারিভাবে যুদ্ধ ঘোষণা করেনি, অথচ 4ই ডিসেম্বর থেকে পুরো মাত্রায় যুদ্ধ শুরু হয়ে যায়। এই দিন ভারত সরকার জরুরি অবস্থা ঘোষণা করে। প্রায় 2 সপ্তাহ ধরে এই যুদ্ধ চলেছিল। পূর্ব সীমান্তেই তীব্র যুদ্ধ হয়েছিল। যুদ্ধে পাকিস্তানি সৈন্যরা বিপর্যয়ের সম্মুখীন হয় এবং পরাজিত হতে থাকে। 1971 খ্রিস্টাব্দের 16ই ডিসেম্বর পূর্ববঙ্গের ঢাকাতে পাকিস্তানের সেনাবাহিনী ও জেনারেল নিয়োজি সহ আত্মসমর্পণ করতে বাধ্য হয়। 17ই ডিসেম্বর ভারত পশ্চিম সীমান্তেও যুদ্ধবিরতি ঘোষণা করে। পাকিস্তানও তৎক্ষণাৎ যুদ্ধবিরতি ঘোষণা করে। প্রায় 90,000 পাকিস্তানি সেনাকে ভারত যুদ্ধবন্দী করে। একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে বাংলাদেশ আত্মপ্রকাশ করে। মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে ভারতকে আক্রমণকারী রাষ্ট্র হিসাবে চিহ্নিত করে বলে যে প্রতিবেশী দেশ পাকিস্তানকে দুর্বল করার উদ্দেশ্যেই ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে উস্কানি দিয়েছে। চীনও বলে যে ভারতের পাকিস্তানের বিরুদ্ধে নগ্ন সাম্রাজ্যবাদী আক্রমণের মধ্যে দিয়ে বাংলাদেশের জন্ম হয়েছে। সম্মিলিত জাতিপুঞ্জে তার একটি সদস্য রাষ্ট্রকে বিভক্ত করার ষড়যন্ত্রের প্রয়াসকে বাধা দেওয়া উচিত ছিল, কিন্তু সোভিয়েত রাশিয়া ভারতের কার্যাবলীকে পূর্ণ সমর্থন জানায়। ইন্দিরা গান্ধী অত্যন্ত দক্ষতার সাথেই এই সুযোগের সদ্ব্যবহার করেছিলেন। ভারতীয় জনসাধারণের এক বিরাট অংশ বাংলাদেশের মুক্তিযুদ্ধের ব্যাপারে ইন্দিরা গান্ধীর অবস্থানকে সমর্থন করেছিলেন। এমনকি সংসদীয় গণতন্ত্রে বিশ্বাসী কোনো বিরোধী রাজনৈতিক দলও এ বিষয়ে ইন্দিরা গান্ধীর বিরোধিতা করেনি। পাক ভারত যুদ্ধে ভারতের জয়লাভ এবং স্বাধীন রাষ্ট্র হিসাবে বাংলাদেশের জন্মের ফলে ইন্দিরা গান্ধীর জনপ্রিয়তা বেড়ে যায়। যুদ্ধবিরতি ঘোষণার মাত্র কয়েকদিনের মধ্যেই রাষ্ট্রপতি ভিভি গিরি প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সুপারিশ অনুযায়ী লোকসভা ভেঙে দেন এবং অন্তর্বর্তী নির্বাচনের নির্দেশ দেন। এই নির্বাচনে ইন্দিরা গান্ধী নব কংগ্রেস গুরুত্বপূর্ণ সাফল্য লাভ করে। লোকসভার 515টি আসনের মধ্যে 350টি আসন নব কংগ্রেসের দখলে আসে। ইন্দিরা গান্ধী পুনরায় প্রধানমন্ত্রী হন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে সবার আগে তোমরা এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেয়ে যেতে পারো।